বল্টু, তুমি এখনো ঘুমাওনি? আরে ভিডিও গেমটা একটা ইন্টারেস্টিং স্টেজে আছে, এখন আমি ঘুমালে মিস হয়ে যাবে। এটা দাও। মম, কি করছো? ভিডিও গেমটা দাও না। এই গেম নিয়ে তোমার যা বাঁদরামো সেগুলো সব কাল সকালে করবে, এখন আর কিচ্ছু নয়। ইউ মিন আমি বাঁদর? মানুষের কখনো বাঁদর ছেলে হয় নাকি? হ্যাঁ হয়, যেমনটা রাজা অভয় নারায়ণের হয়েছিল। না হওয়ার কি আছে? ওয়েট, হু ইজ অভয় নারায়ণ? তুমি তাকে চেনো না? কোনোদিন শোনোনি তার কথা? নো মম, একদমই শুনিনি। আমি তো আজকে নামটা ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা বেশ, আমি তোমায় তার গল্প বলতে পারি, কিন্তু তোমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। প্রমিস করো। হ্যাঁ মম, প্রমিস। কিন্তু আগে আমার মতো কোন বাঁদর আছে তার গল্পটা বলো প্লিজ। শোনো, তানসেন নগরীর রাজা ছিলেন অভয় নারায়ণ। রাজার 3 জন রানী থাকলেও তার কোনো সন্তান ছিল না। তাই রাজার মনের দুঃখের শেষ নেই। সেই দেখে মন্ত্রী মশাই তো ভারী চিন্তিত। মহারাজ, যদি অভয় দেন তাহলে কিছু কথা বলি। বলো মন্ত্রী। মহারাজ, আপনি রাজ্যের পিতা। আপনি যদি রাজ্যপাট নিয়ে এতটা উদাসীন হয়ে পড়েন তাহলে প্রজারা কোথায় যাবে মহারাজ? আপনি সবাই ফিরে আসুন মহারাজ, এই রাজ্যের আপনাকে খুব দরকার। এই রাজ্যের সকল প্রজার পিতা আমি, এই কথা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাকে যে ব্যক্তিগত জীবনে পিতা বলে ডাকার কেউ নেই মন্ত্রী। এই দুঃখের বোঝা আমি দিনের পর দিন কিভাবে বইব বলতে পারো? মহারাজ, আমার কাছে দূত মারফত একটা খবর আছে। কি খবর মন্ত্রী? এই রাজ্যের দক্ষিণ প্রান্তে রয়েছে এক পুরনো কালী মন্দির। সেই মন্দিরে বসবাস করেন এক মুনি। তিনি নাকি মানুষের মুখ দেখে তার ভবিষ্যৎ বলে দেন। আপনি যদি বলেন তাহলে কাল সকালেই তাকে আপনার সম্মুখে হাজির করব। আচ্ছা, বেশ, তাহলে কাল সকালেই তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। সন্তান শোকে এত বিহল হওয়া তো এক রাজ্যের রাজার শোভা পায় না রাজন। আপনি তো সবই জানেন ঋষিবর, আমার রাজ্যে ধন সম্পত্তি লোকজন সবই আছে, কিন্তু আমার যে কোনো সন্তান নেই। আমি মরলে এসব কে দেখবে? কার ওপরে রাজ্যপাট ছেড়ে যাব আমি? এই সামান্য বিষয়ে এত চিন্তা রাজন। আপনি আমায় পথ দেখান ঋষিবর, পথ দেখান। শোনো রাজন, কাল ভোরে উঠেই তুমি এই রাজ্যের ঈশান কোণে রওনা দেবে। গভীর বনের মধ্যে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 3টি আম নিয়ে তোমার 3 জন রানীকে নিজের হাতে খাইয়ে দেবে। দেখবে তোমার 3টি ছেলে হবে। কিন্তু খবরদার রাজন, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন, তাহলেই সর্বনাশ। তারপর কি হলো? মুনিবর চলে গেল? মুনি তো চলে গেলেন, কিন্তু রাজার তো আর ঘুম আসে না। রাজা শুধু ভাবে কখন সকাল হবে আর সে ছুট্টে বনে গিয়ে আম পেড়ে আনবে। ওই তো একটা আম গাছ। আরে বাহ, এই অসময়েও পাকা পাকা 3টে আম হয়ে রয়েছে দেখছি। আগে তো কতবারই এই জঙ্গলে শিকারে এসেছি, কিন্তু এই আম গাছটা তো কখনো চোখে পড়েনি। যাক বাবা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি আমটা নিয়ে প্রাসাদে ফিরি। কিন্তু আম পেড়ে যেই না রাজা ঘোড়ায় উঠতে যাবে, সঙ্গে সঙ্গে তার কানে এলো পিছন থেকে কে যেন তাকে ডাকছে আর বলছে, ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। কে আমায় ডাকে? কিন্তু ওই মুনি তো রাজাকে পিছন ঘুরে তাকাতে বারণ করেছিল। এ বাবা, তাহলে কি হবে? ঠিক তাই, কিন্তু রাজা তো সেই বারণ ভুলে গেছে। আর যেই রাজা পিছন ফিরে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আমগুলো রাজার হাত থেকে ছুটতে পালিয়ে আবার গাছে ঝুলে গেল। কি হলো?
গাছ থেকে পাড়া আমগুলো আবার গাছে ফিরে গেল কি করে? শোনো রাজন, কাল ভোরে উঠেই তুমি এই রাজ্যের ঈশান কোণে রওনা দেবে। গভীর বনের মধ্যে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 3টি আম নিয়ে তোমার 3জন রানীকে নিজের হাতে খাইয়ে দেবে। কিন্তু খবরদার রাজন, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন, তাহলেই সর্বনাশ। ঋষিবরের বারণ অমান্য করাটাই আমার ভুল হয়েছে। না না, আর ভুল করব না। যাই যাই, এবার গাছ থেকে আমগুলো পেড়ে আসি। তারপর রাজা আবার গাছে উঠে আমগুলো পাড়ে, কিন্তু এবারেও রাজা আম পেড়ে ফিরে আসার সময় পিছন থেকে চোর চোর বলে অনেক চিৎকার শুনল, কিন্তু রাজা কিছুতেই ফিরে তাকালেন না। তারপর রাজা এসে পৌঁছলেন অন্দরমহলে। সেখানে উপস্থিত ছিলেন রাজার 2জন রানী। রাজা অভয়নারায়ণ তাদের হাতে সেই আমগুলো তুলে দিলেন, কিন্তু ছোট রানী সেখানে ছিলেন না বলে আর রানীরা 2জনে মিলে তাকে কিছু না বলে সব কটা আম খেয়ে ফেলল। এ বাবা, এটা তো চিটিং। আর মুনি তো রাজাকে বলেই ছিল নিজে হাতে আম খাওয়াতে। রাজা কি সবই ভুলে যায়? বড্ড ভুলো রাজা এটা। এবারে কি হবে? ডোন্ট ওয়ারি, বড় রানীদের এই দুষ্টু চক্রান্ত লুকিয়ে লুকিয়ে দেখে ফেলল ছোট রানীর প্রিয় দাসী। হায় হায় হায়, রানীরা কি নিষ্ঠুর! ছোট রানীর জন্য একটা আমও রাখলো নে গো। আমি বরং এই আমের খোসাগুলোই গুটিয়ে নিয়ে যাই, ধুয়ে বেটে ছোট রানীকে খাইয়ে দিই। যদি তাতে ছোট রানীর কপাল ফেরে। মা, এই ওষুধটা আপনি খান, এতে আপনার ভালো হবে। ওষুধ? কিসের ওষুধ রে? অন্দরমহলে রাজামশাই মন্ত্রপুত আম দিয়ে গিয়েছিলেন সব রানীকে বেটে খাওয়ার জন্যে। কিন্তু কিন্তু ওই বড় রানীরা আপনাকে না দিয়েই সব আম বেটে খেয়ে ফেলেছে। শুধু আমের ছালগুলোই বাঁচাতে পেরেছি মা, সেগুলোই বেটে আপনার জন্য নিয়ে এলাম। পোড়ার মুখের কথা শোনো, তুই যে কেন আমাকে এত ভালোবাসিস। সত্যি দে তো, দে, কি ছাইপাশ এনেছিস এবার দে, খাই। এই নিন। তারপরে কি হলো? তারপর 2 রানীর 2টো সুন্দর খোকা হলো। রাজা সেই খবর পেয়ে তো বেজায় খুশি। সারা রাজ্যে একেবারে ধুমধুমার কাণ্ড। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমার ছোট রানীর জন্য খুব মন খারাপ লাগছে। ছোট রানীর কি হলো? ছোট রানীরও একটা খোকা হলো, কিন্তু সেটা হলো বাঁদর। মানুষ নয়, বাঁদর? আর সেই দেখে রাজা তো গেলেন বেজায় চোটে। না 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 মন্ত্রী, এ আমি কিছুতেই মানতে পারবো না। একটা বাঁদর হবে নাকি এই রাজ্যের ছোট রাজকুমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেল মন্ত্রী? কিন্তু মহারাজ, সে তো আপনারই পুত্র, আপনি এভাবে অস্বীকার করতে পারেন না। খবরদার, ওই বাঁদর কখনো আমার পুত্র হতে পারে না। ছোট রানীকে এক্ষুনি বলো রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে। কিন্তু মহারাজ, রানীমা এখন কোথায় যাবেন? উত্তর দিকের জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানিয়ে দাও, সেইখানেই রানী তার বাঁদর পুত্রকে নিয়ে থাকুক। রাজ পরিবারের সাথে আজ থেকে রানীর আর কোনো সম্পর্ক নেই, আর এটা রাজার আদেশ। যথা আজ্ঞা মহারাজ। ইস, ছোট রানীর কি দুঃখ। ওইটুকু বাঁদরকে নিয়ে একা জঙ্গলে কি করবে বলো তো? ছোট রানীর সাথে বাঁদরটা জঙ্গলেই বড় হতে লাগলো। সে মানুষের মতো কথাও বলতো, আর তেমনই ছিল তার প্রখর বুদ্ধি। সারা দিন সে গাছে গাছে ঘুরে বেড়াতো, ফল খেত, আর যে ফলটা তার ভালো লাগতো সেটা সে তার মায়ের জন্য আনতো।
কিন্তু রাজপুত্ররা বাঁদরকে খুব হিংসে করত, একদম পছন্দ করত না। এদিকে একদিন বাঁদর দেখলো বড় রানীর ছেলেরা পুঁথি নিয়ে গুরুগৃহে পড়তে বসেছে। সেই দেখে বাঁদর গেল তার মায়ের কাছে। মা, আমাকে পুঁথি এনে দাও, আমিও পড়বো। হায় বাছা, তুমি কি করে পড়বে সোনা? তুমি যে বাঁদর, কি করে পড়বে? মা, তুমি এনে দিয়েই দেখো না, তুমি আমাকে পড়াবে, তুমি আমার গুরু হবে, গুরু। বাঁদরের এমন বুদ্ধি, যে বই পায় সে দুদিনেই শেষ করে ফেলে। এই সব কথা মন্ত্রী পৌঁছে দিল রাজার কানে। বাঁদরের কথাবার্তা রাজার এতই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। মন্ত্রী, মন্ত্রী, আজই ছোট রানীকে রাজবাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এই প্রাসাদেই ছোট রানী ওকে নিয়ে থাকবে। সোনা দানা মোহর যা লাগবে সব তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। যথা আজ্ঞা মহারাজ। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। রাজার দুই ছেলেই যুবকে পরিণত হয়েছে। ক্রমেই তারা বিবাহের উপযুক্ত পাত্র হয়ে উঠলেন। শোনো রাজপুত্রেরা, এখন তোমরা বড় হয়েছ, এবার তোমাদের দেশ বিদেশ ঘুরে আসার পালা। দেশে ফেরার পথে টুকটুকে দুটো রাজকন্যা বিবাহ করে নিয়ে আসতে হবে তোমাদের। যথা আজ্ঞা পিতা, যথা আজ্ঞা পিতা। দাদা, আমিও এসেছি, আমাকেও সঙ্গে নিয়ে চলো। বটে রে, তোর এত বড় অস্পর্ধা! আমরা দেশ দেশান্তর ঘুরতে যাচ্ছি, তাই বলে তুইও আমাদের সাথে যাবি? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে তারা বাঁদরকে বেশ কয়েক ঘা মেরে একটা গাছের সাথে বেঁধে চলে যায়। এ বাবা, বাঁদরটা তাহলে মরে গেল? গল্প শেষ? না 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 না, গল্প তো এত সহজে শেষ হবে না। সেই বনে থাকতো একদল ডাকাত। তারা দূর থেকে দুজন রাজপুত্র ঘোড়ায় করে যেতে দেখেই মার মার করে তাদের ঘিরে ফেলল। ডাকাতরা তাদের টাকা কড়ি ঘোড়া পোশাক সব কেড়ে হাত পা বেঁধে নিয়ে চলে গেল। বেশ হয়েছে, বেশ হয়েছে রাজকুমারদের সাথে, এরকমই হওয়া উচিত ছিল। কিন্তু কিন্তু বাঁদরটার কি হলো মা? রাজপুত্রদের নিয়ে খানিক দূর যেতেই ডাকাতেরা দেখল পথের ধারে একটা বাঁদর বাঁধা রয়েছে। ব্যাস, তারা তাকেও সঙ্গে করে নিয়ে চলল। বাঁদর তো বেশ খুশি তাদের সাথে যেতে লাগলো। আর তাই দেখে ডাকাতরা ভাবল ওই বাঁদরটা কারোর পোষা বাঁদর, তাই তার বাঁধন তারা খুলে দিল। আজকে বড্ড পরিশ্রম হয়ে গেছে রে, চল এদেরকে এখানে ফেলে রেখেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কাল সকালে এদের মহাকালের পায়ে উৎসর্গ করা যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, শরীরটা আজকে আর দিচ্ছে না। চল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এবার এবার কি হবে? ডাকাতরা তো সবাই ধরে ফেললো। শোনো বল্টু, ডাকাতরা গভীর ঘুমে যখন নাক ডাকছে, তখন বাঁদর চুপি চুপি গিয়ে নিজের দাঁত দিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিল। যেই না খুলে দিল, সঙ্গে সঙ্গে তিনজনে মিলে ঘোড়ায় চড়ে দে ছুট। ডাকাতেরা কিচ্ছুটি টেরও পেল না। আমার রাজ্যে তোমরা কারা? কি তোমাদের পরিচয়? আর এই বাঁদরটাই বা এখানে কি করছে? মহারাজ, আমরা পাশের রাজ্য তানসেন নগরীর উত্তরসূরি। আমরা এসেছি আপনার দুই কন্যাকে বিবাহ করতে। চমৎকার, এ তো অতি উত্তম প্রস্তাব কুমার। কিন্তু মহারাজ, কেবল দুজন নয়, আমরা তিনজন রাজপুত্রই বিবাহ করার উদ্দেশ্যে এখানে এসেছি। কি, এই বাঁদরটাও রাজপুত্র? তুমি জানো বাঁদর, আমার কোনো কন্যাকে বিবাহ করার যোগ্যতা তোমার নেই।
বাঁদরের গলায় মুক্তোর মালা ঠিক মানায় না, বুঝলে? মহারাজ, একটা কথা বলবো? বলো রানী। মহারাজ, আমার 2 কন্যার সাথে এই 2 রাজকুমারদের বিবাহ সম্পন্ন করুন, আর বড় রানীর কন্যার সাথে বিয়ে দিন এই বাঁদরের। কারণ ওই রকম কুরুপাকে কোনো রাজপুত্রই বিবাহ করতে কোনোদিন রাজি হবে না মহারাজ। কথাটা তুমি নেহাত মন্দ বলনি রানী। বড় রানীর ওই অভাগা মেয়ে শ্যামলের বিবাহ কোনোদিনই সম্ভব নয়। তার থেকে যদি এই বাঁদরের সাথে বিয়ে দিয়ে দিই, তার জীবনটা বেঁচে যাবে। মহারাজ, মহারাজ, আমরা আপনার আপনার উত্তরের উত্তরের অপেক্ষায় অপেক্ষায় আছি। আমার 3 কন্যার সাথেই আমি তোমাদের 3 জনের বিবাহ দেব। শেষে কিনা এক বাঁদরের সাথে পিতা আমার বিবাহ ঠিক করলেন। সব সব হচ্ছে ছোট মায়ের কারসাজি। শুধুমাত্র আমায় রাজ্য ছাড়া করবে বলে। তুমি এত ভেঙে পড়ো না রাজকন্যা, তুমি ঠকবে না। ও বাবা, এই বাঁদর তো আবার মানুষের মতো কথাও বলে। আরো অনেক রহস্য আছে, ক্রমশ প্রকাশ্য। যাই হোক, রাজার 2 কন্যার সাথে 2 রাজকুমারের বিয়ে হয়ে গেল। তারা একটা বড় সড়ো নৌকা সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে 2 বউকে নিয়ে তাদের রাজ্যের দিকে রওনা দিল। এদিকে বাঁদর চড়ল একটা ছোট্ট নৌকায় তার স্ত্রীকে নিয়ে। তাই দেখে রাজপুত্ররা রেগে গিয়ে একটা ষড়যন্ত্র করল। কি ষড়যন্ত্র? রাতে যখন প্রাসাদের কাছাকাছি নৌকা এসেছে, তখন ঘুমের ভেতরেই বেচারা বাঁদরের হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল 2 রাজকুমার। কিন্তু বাঁদরের বউ সেটা দেখে সঙ্গে সঙ্গে একটা কাঠ জলে ফেলে দিয়েছিল, আর সেটা ধরেই বাঁদর অনেক কষ্টে সাঁতার কেটে কেটে পাড়ে এসে পৌঁছলো। আজ আজ আমার কি আনন্দের দিন! আমার 3 পুত্রবধূ নিয়ে বাড়ি ফিরে এসেছে। কই কই আমার বাঁদর কই? সে আর বেঁচে নেই বাবা, সে জলে ডুবে মারা গেছে। সে কি কি বলছো তোমরা? ও মারা গেছে? তোমরা ওকে বাঁচাতে পারলে না? আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল। আমি অনেক কষ্টে বেঁচে ফিরে এসেছি। কি কি তোমরা ওকে জলে ফেলে দিয়েছিলে? এই তোমাদের শিক্ষা? হ্যাঁ পিতা, ওরা আমার স্বামীকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল। বটে, দূর হও তোমরা আমার দেশ থেকে, আর যেন কোনোদিন তোমাদের মুখ না দেখি। এই বলে দুষ্ট রাজকুমারদের রাজা রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, আর তারপর আদর করে বাঁদর আর ছোট রানীকে ঘরে নিয়ে এলেন। গল্প শেষ? না না, কাহানি মে অভি টুইস্ট হ্যায়। একদিন ছোট বউ দেখল বাঁদর দিনের বেলায় শুধু বাঁদর সেজে বেরোয়, আর রাতে বাঁদরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়ে ওঠে। এই কথা তিনি ছোট রানীকে জানালেন, আর ছোট রানী জানালেন রাজাকে। ছোট বৌমা, এ কথা সত্যি? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। তাহলে এক কাজ করো, আজ রাতে যখন বাঁদর নিজের ছাল খুলে ঘুমোবে, তখন তার সেই ছাল পুড়িয়ে ফেলার ব্যবস্থা করো। সেদিন রাতে যখন বাঁদর তার ছাল খুলে রাখল, সঙ্গে সঙ্গে ছোট বউ সেই ছাল পুড়িয়ে দিল। ব্যাস, আর বাঁদর রাজকুমার বাঁদর সাজতে পারল না। পরের দিন থেকে সে মানুষ রূপেই ঘুরে বেড়াতে লাগলো। ইয়ে মাম্মা, খুব ভালো স্টোরি। তাহলে আমিও এখন বাঁদর আর ফিউচারে রাজপুত্র হয়ে যাব। ওরে আমার বাঁদর ছানা রে, এবার চলো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি স্বপ্নে সেই রাজকুমারের সাথে দেখা করে তার থেকে তার মাঙ্কি জার্নিটা আরো ভালো করে শুনবো।